বাকি থাকে বিএনপির কথা আপনি বলছেন যে বিএনপির প্রসঙ্গে তো বেশ কিছু আলোচনা আছে, তার মধ্যে সর্বশেষ যেটা গতকালকেই নয়া দিগন্ত পত্রিকার একটা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কামারুজ্জামান জামায়াত নেতা মীর কাসেম এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডটা মিথ্যা মামলায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং আজকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভিন্ন আঙ্গিকে ভিন্ন বিচার হচ্ছে। কিন্তু আমি শুনতে চাই এই মন্তব্য প্রসঙ্গে আপনি কি মনে করেন? কারণ আমার প্রশ্নটা হচ্ছে আজকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে নানা রকমের প্রশ্ন নানা মহল থেকে আছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আদালত সম্পর্কেই বিগত সরকার আমলে যে বিচার হয়েছে যুদ্ধাপরাধীদের, সেক্ষেত্রে তিনি কতগুলো নাম উচ্চারণ করেছেন, কামারুজ্জামান, মীর কাসেম আলী যিনি নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা, তারপরে মিস্টার সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদের যে রায় মৃত্যুদণ্ডের সেটা তিনি বলেছেন মিথ্যা মামলায় হয়েছে। আচ্ছা, এক নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ আমলে যে বিশেষ ট্রাইব্যুনালের, যেমন আমি যদি ইফ ইউ আস্ক মি বা আমার অন্যান্য সহকর্মী বন্ধুরা, আমাদের মতামত হচ্ছে যে কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া উচিত। জামাতে ইসলাম 1971 সালে যেভাবে অপরাধ করেছে সেই বিচারের আমি বরাবর পক্ষাবলম্বন করেছি এবং আমি মনে করি এটা ঠিক আছে বিচারের সিদ্ধান্ত। এমনকি যেটার উন্নতা আছে সেটা হচ্ছে জামাত ইসলামীকে পার্টি হিসেবেও, অপরাধী পার্টি হিসেবেও বিচার করা উচিত ছিল। একই সঙ্গে ওই বিচার প্রক্রিয়া যখন চলছে সেই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক আইনের অধীনে সঙ্গতি পরায়ণ করবার জন্যে আমরা দাবি করেছি, এবং ঠিকমতো হচ্ছে না এরকম কোনো পয়েন্ট ছিল বলে আমি যখন বলেছি, সেই কারণে আমার বিরুদ্ধে তখন আন্তর্জাতিক অপরাধের যে ট্রাইব্যুনাল আমার বিরুদ্ধে মামলা করেছিল। অর্থাৎ আমি চেয়েছিলাম যে বিচার হোক, কিন্তু সঠিকভাবে বিচারটা হোক, প্রতিশোধমূলক বিচার আসলে কোনো বিচার না। তো সেখানে ত্রুটি কিছু ছিল, কিন্তু বিএনপি সেই দিন তো প্রকাশ্যে তেমন কোনো কথা বলে নাই। একটা এত বড় আপনার যদি ক্ষুদ্র ইন্ডিভিজুয়াল হিসেবে সেই দিন আওয়ামী লীগের অধীনে বিচার চেয়েও সেই বিচারের একটা সুষ্ঠু পদ্ধতিতে আন্তর্জাতিক মানসম্মত বিচারের দাবি করার কারণে সেদিন আমাদেরকে কারাগারে যেতে হয়েছে, আদালতে যেতে হয়েছে, আদালতের মামলা ফেস করতে হয়েছে। তো সেখানে ত্রুটি কিছু ছিল, কিন্তু এই কথা মোটেও বলা যাবে না যে তাদেরকে বিচার করাটা সেগুলো মিথ্যা মামলা ছিল। মিথ্যা মামলারও মানে একটা সঠিক মামলার সঠিক পদ্ধতিতে বিচার হওয়া প্রয়োজন। এখনও যারা এবং নতুন ট্রাইব্যুনাল এসছে, আমরা আবারও বলবো আওয়ামী লীগ অত্যন্ত অপরাধ করেছে। 3 সপ্তাহের মধ্যে 1,500-এর উপরে মানুষকে যে হত্যা করেছে নিজের দেশে, সিভিলিয়ানদের, কারণ তারা রাজনৈতিক অধিকার চেয়েছিল বলে, একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন চেয়েছিল বলে, সেইটার জন্য যে মামলার সিদ্ধান্ত হয়েছে সে সঠিকভাবে হয়েছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আওয়ামী লীগ যেই পদ্ধতিতে মামলা বিচার করেছে এখনও যাতে সেই পদ্ধতিতে না হয়, এইটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, আইনানুগ হয়, সেইটা গুরুত্বপূর্ণ। তবে আমি আরেকটা প্রশ্ন টেনে আনতে পারি। মির্জা সাহেবকে আমি ব্যক্তিগতভাবে খুব সম্মান করি। উনি একজন অত্যন্ত সৌজন্য পরায়ণ, সুশিক্ষিত, রুচিবান রাজনীতিক এবং বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে বোধহয় সবচেয়ে ডিসেন্ট এবং উনি হচ্ছে তার বিরুদ্ধে কোনো লোভ লালসার কিংবা দুর্নীতির পরায়ণতার অভিযোগ তার মানে ভিন্ন পার্টিরও কেউ করে নাই, এবং আপন পার্টিতে তার যারা শত্রু আছে, এইসব পার্টিতে বড় বড় পার্টিতে নিজের পার্টিতেও শত্রু থাকে বা প্রতিদ্বন্দ্বী থাকে, তারাও করেন নাই, এবং সে কারণেই তিনি সমাজে সম্মানিত একটা মানুষ। আমি ব্যক্তিগতভাবে খুব সম্মান করি, কিন্তু সাম্প্রতিককালে তার 2-একটা স্টেটমেন্ট আমি খুব বিচলিত বোধ করি, একটু বিভ্রান্ত বোধ করি যে উনি কি না চিন্তা করেই, যে ঠিক তার বক্তব্যগুলি তার মতন নয় এরকম মনে হয়। যেমন ধরুন, কিছুদিন আগে তিনি একটা তারই নেতা সম্পর্কে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে ব্যাপারে একটা কথা বলেছেন। আজকের যিনি প্রধান উপদেষ্টা সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের,
তার সঙ্গে কোথায় তিনি সামঞ্জস্য কোথায় কোথায় দেখেন সে বিষয়ে। ওনার প্রতিচ্ছবি দেখতে পান। প্রতিচ্ছবি শব্দটা আচ্ছা আমার একটু খটকা লেগেছে এর অন্য কারণে। আমি যদি 1 মিনিট আমাকে সময় দেয় আমি একটু ব্যাখ্যা করবার চেষ্টা করতে পারি। 1 নম্বর হচ্ছে আমার কোন অবস্থাতেই বলে যাওয়া উচিত না যে অধ্যাপক ইউনূস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন সেই সময়ে তাৎক্ষণিকভাবে তিনি মুক্তিযুদ্ধে ওইখানে অবস্থায় যারা প্রবাসী থেকে যারা আন্তর্জাতিক জনমত তৈরি করবার জন্য প্রথম প্রহরেই মাঠে নেমেছিলেন তিনি তাদের একজন। এটা ইটস এ ফ্যাক্ট অফ হিস্ট্রি, এখানে আপনার দ্বিমত করবার কারোর কোনো সুযোগই নেই, এখানে এগুলি ডকুমেন্টেড আছে। দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই তিনি বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসেন এবং ইউনূস বাংলাদেশের উন্নয়ন চান, আন্তরিকভাবেই চান, এটা আমি বিশ্বাস করি। জিয়াউর রহমানও চাইতেন, আমার ধারণা প্রত্যেক রাজনীতিকেই চান, করতে গিয়ে বাস্তবে নানা কারণে নানানভাবে পথবিচ্যুত হন, সেটা আরেক আলোচনা। কিন্তু জিয়াউর রহমানের যে রাজনীতিক হিসেবে তার ব্যাপারে একজন নাগরিক হিসেবে, ইতিহাস সচেতন নাগরিক হিসেবে রাজনীতিক জিয়াউর রহমান সম্পর্কে আমার অনেক রিজার্ভেশন আছে। আমি তার বিশাল কোনো অ্যাডমায়ারার নই, কিন্তু জিয়াউর রহমানের যে ঐতিহাসিক ভূমিকা, যেটার প্রতিচ্ছবি দ্বিতীয় কোনো মানুষের মধ্যে দেখবার কারোর সুযোগ নাই, সেইটা আমার ধারণা মির্জা মিস করেছেন। কোথায়? সেটা হচ্ছে যে 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তানিরা বাংলাদেশের নিরস্ত্র জনগণের উপর এই গণহত্যার কার্যক্রম শুরু করল, তখন বিগত 23 বছর বিশেষত মার্চের আন্দোলন, এইটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে রাজনৈতিকভাবে স্বাধীনতার আকাঙ্ক্ষী হয়ে উঠেছিল এবং 25শে মার্চের মধ্য দিয়ে যেটা একেবারে পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়ে যায় যে এরপরে আর পাকিস্তানিদের সঙ্গে থাকা যায় না। একটা রাষ্ট্র গঠন করবার জন্যে একটা জনগোষ্ঠীর দিক থেকে এই যে তাৎক্ষণিকভাবে দীর্ঘ প্রক্রিয়ার ফলে যখন ওই যেটাকে বলে যে তার একটা গুণগত রূপান্তর সাধিত হয়, অর্থাৎ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের সঙ্গে আর নয়, একটা নতুন রাষ্ট্র করবার রাজনৈতিক কনসেনসাস 25শে মার্চের রাতের পরের দিন 26শে মার্চে তৈরি হয়ে যায়। কিন্তু পৃথিবীতে কেবলমাত্র একটা রাষ্ট্র গঠন করবার জন্য বা শুধুমাত্র রাজনৈতিক কনসেনসাসই যথেষ্ট নয়, রাষ্ট্রের একটা অন্যতম উপাদান হচ্ছে তার সামরিক উপাদান। যে পলিটিক্যাল উপাদান হচ্ছে মানুষ চায়, একমত যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না, নতুন রাষ্ট্র চাই। কিন্তু সেই নতুন রাষ্ট্র ডিফেন্ড করবার জন্যে একটা গণহত্যাযজ্ঞ যখন চলছে, তার যে মিলিটারি কম্পোনেন্ট, সেই মিলিটারি কম্পোনেন্ট আওয়ামী লীগের ছিল না, কারণ তারা সব পালিয়ে গেছেন ঘর ছেড়ে। তাদের কোনো সশস্ত্র প্রতিরোধ করে তুলতে আমরা দেখি নাই। ঠিক এই সময়ে জিয়া যখন জীবনের ঝুঁকি নিয়ে তার আপনার কমরেডদের নিয়ে জিয়া যখন যেই মুহূর্তে বলেন আই রিভল্ট এবং স্বাধীনতা যুদ্ধের জন্যে অস্ত্র ধরতে হবে, এই যে মিলিটারি কম্পোনেন্টটা যুক্ত হয়, এইখানে জিয়া বাংলাদেশের ইতিহাসে তার রাজনীতি আর তিনি যাই করুন না কেন, কিন্তু তার ওই ভূমিকার জন্যে, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র মুজিব যেখানে শেখ মুজিব এবং তার আওয়ামী লীগ, বিশেষত শেখ মুজিব নিজে যে স্বাধীনতার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তারপরে তিনি পাকিস্তানদের কাছে আত্মসমর্পণ করেছেন। এই স্বাধীনতাকে বাস্তবে রূপ দিবার জন্যে যে মিলিটারি কম্পোনেন্ট যুক্ত হওয়ার অপরিহার্য ছিল, এই অপরিহার্যতার সময় জিয়া যখন এই কথা বলেন এবং সশস্ত্র যুদ্ধ ঘোষণা দিয়ে শুরু করেন, এই মিলিটারি কম্পোনেন্টটা যুক্ত হয় এবং বাংলাদেশ রাষ্ট্রের একটা সম্ভাবনা, বাস্তব সম্ভাবনার প্রক্রিয়াটা শুরু হয়। এই ভূমিকাটা আর কারণ নাই, ফলে ওইটার প্রতিচ্ছবি, যে আর ওই ভূমিকার প্রতিচ্ছবি আর কারোর মধ্যে দেখার কোনো সুযোগ নাই। ফলে আপনার ইউনূসকে তিনি প্রশংসা করবেন এবং তার ইউনূস নিশ্চয়ই প্রশংসার অনেক যোগ্য কাজ করেছেন জীবনে, বাংলাদেশকে নোবেল প্রাইজ পেয়ে সম্মান এনে দিয়েছেন। আচ্ছা, মুক্তিযুদ্ধেও তিনি প্রথম প্রহরে নেমেছিলেন, এইটার সঙ্গে ওইটা মেলে না। যেমন যে যত কথাই বলুন, শেখ মুজিব পরবর্তী জীবনে
ক্ষমতায় আসবার পর 3.5 বছর বাংলাদেশের রাজনীতিকে যতই উনি বিকৃত করুন না কেন, তারই জীবনের এবং বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার বিপরীতে তিনি যা যা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করুন না কেন, সে যেমন সত্য, একই সঙ্গে রাজনৈতিকভাবে যারা বাংলাদেশকে স্বাধীনতার দ্বারপ্রান্তে নিয়ে গেছেন অনেক রাজনৈতিক দল, কিন্তু একক ব্যক্তি হিসেবে তিনি যে পর্যন্ত কাজটা করে দিয়েছেন সেইটা যেমন একটা অনন্য ভূমিকা আছে। মিলিটারিলি ওই কম্পোনেন্টটা যুক্ত করবার জন্য জিয়ার একটা অনন্য ভূমিকা আছে। এই দুইটা জায়গা এই দুইজনের কাছ থেকে কেউ কোনোদিন নিতে পারবে না, শত্রুতা করেও না, হ্যাঁ তাদেরকে হত্যা করেও না, এটা সম্ভব নয়।